Section 57 Contract Act. Indian Contract Act Section 57 কি বলছে? Reciprocal promise to do things legal and also other things illegal, where person reciprocally promise firstly to do certain things which are legal and secondly under specified circumstances to do certain other things which are illegal. The first set of promises is a contract, but the second is a void agreement. এরকম কি হতে পারে? ধর আমি একটা বাড়ি ভাড়া নিচ্ছি, this is a contract, tenancy, agreement of tenancy, তাহলে this is a contract, কার মধ্যে? বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে, this is a legal contract. But second thing কি, আমি বাড়িটা ভাড়া নিচ্ছি ইলিগালি, সেখানে গাঁজার বিজনেস করব, তাহলে এটা একটা ইলিগাল কন্ট্রাক্ট, সেকেন্ড পার্টটা ইলিগাল, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট পার্টটা ভ্যালিড হবে, সেকেন্ড পার্টটা ভয়েড হবে। ইলাস্ট্রেশন: A and B agree that A shall sell B a house for 10,000 rupees. 10,000 টাকায় B কে একটা ঘর বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, but that if B uses it a gambling house, he shall pay 50,000 rupees for it. B যদি ওটাকে গ্যাম্বলিং এর জন্য মানে জুয়া খেলার পারপাসে ইউজ করে, তাহলে A কে 50,000 টাকা দিতে হবে। The first set of reciprocal promises, namely to sell the house and to pay 10,000 rupees for it, is a contract. প্রথমে যে কন্ট্রাক্টটা হচ্ছে যে বাড়িটা দেবো, তার বদলে 10,000 টাকা দেবে, সেটা একটা কন্ট্রাক্ট। কিন্তু দ্য সেকেন্ড সেট ইজ ফর অ্যান আনলফুল অবজেক্ট। কন্ট্রাক্টের যে অবজেক্টটা সেটা তো লফুল অবজেক্ট হতে হয়, আমরা এসেনশিয়ালে পড়েছি সেটা, কিন্তু সেটাই যদি আনলফুল হয়ে যায়, নেমলি দ্যাট দ্য বি মে ইউজ দ্য হাউস অ্যাজ আ গ্যাম্বলিং হাউস, ইজ আ ভয়েড এগ্রিমেন্ট। এই পার্টটুকু ভয়েড হবে, তাহলে গ্যাম্বলিং এর পার্টটার কন্ট্রাক্টটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে, কিন্তু আদার যে পার্টটা সেটা ভ্যালিড কন্ট্রাক্ট, আর আরেকটা যে পার্ট সেটা ভয়েড এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব সেকশন 58 এ। 58 কি বলছে? অল্টারনেটিভ প্রমিস, ওয়ান ব্রাঞ্চ বিং ইললিগাল। In the case of an alternative promise, one branch of which is legal and the other illegal, the legal branch alone can be enforced. একটা অল্টারনেটিভ প্রমিসের ক্ষেত্রে, কাইন্ড অফ রেসিপ্রোকাল প্রমিস, তুই আমাকে একটা প্রমিস করছিস, আমি তোকে একটা প্রমিস করছি, আমার প্রমিসের বদলে তোর প্রমিসটা হচ্ছে অল্টারনেটিভ প্রমিস। তো অল্টারনেটিভ প্রমিসের ক্ষেত্রেও একটা ব্রাঞ্চ যদি লিগাল, আদারটা যদি ইলিগাল হয়, আমি তোকে যে প্রমিসটা করছি সেটা লিগাল, তার বদলে তুই আমায় যে প্রমিসটা করছিস সেটা ইল্লিগাল যদি হয়, তাহলে শুধু লিগালটাকে এনফোর্স করা যাবে, ইল্লিগালটাকে এনফোর্স করা যাবে না। লেট আস read this illustration. A and B agree that A shall pay B 1,000 rupees. A B agreement করলো যে A B কে 1,000 টাকা পেমেন্ট করবে, for which B shall afterward deliver to A either rice or smuggled opium. তাহলে রাইস দেয়াটা একটা ভ্যালিড, কিন্তু স্মাগলড ওপিয়াম দেয়াটা কি? ইল্লিগাল, অবজেক্টটা ইল্লিগাল, তাহলে এটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। দিস ইজ আ ভ্যালিড কন্ট্রাক্ট টু ডেলিভার রাইস, বাট আ ভয়েড এগ্রিমেন্ট অ্যাজ টু দ্য স্মাগলড ওপিয়াম। ঠিক আছে, তাহলে ইদার অর, এটা হচ্ছে মূল বক্তব্য, যে যদি রাইস দেয় তাহলে সেটা ভ্যালিড, ফার্স্ট ব্রাঞ্চ হয়ে গেল, সেটা ভ্যালিড, কিন্তু যদি ওপিয়াম দেয়, অর যদি ওপিয়াম দেয়, সেক্ষেত্রে সেটা ভয়েড। দিস ইজ সেকশন 58। এবার আসছি সেকশন 59। সেকশন 59 এ ওপরে কি লেখা রয়েছে? অ্যাপ্রোপ্রিয়েশন অফ পেমেন্টস, মানে একটা কন্ট্রাক্টের মধ্যে থেকে যে পেমেন্টটা আমরা পেতে পারি, আমার কোনো একটা কন্ট্রাক্ট ছিল বা কোনো একটা ঋণ ছিল, ডেট ছিল, যেটা থেকে আমরা একটা পেমেন্ট পাচ্ছি, সেই পেমেন্টটা কোথায় কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি পাবো সেইটা এই সেকশনসগুলোয় বলা আছে। অ্যাপ্রোপ্রিয়েশন অফ পেমেন্টসের ফার্স্ট সেকশন, সেকশন 59।
application of payment where date to be discharged is indicated. আমার একজনের কাছে 5টা ধার আছে, 5 দিনে আমি 5বার ধার করছি। একটা জানুয়ারি মাসে, একটা ফেব্রুয়ারি মাসে, একটা এপ্রিল মাসে, একটা জুন মাসে, একটা আগস্ট মাসে। আমি ডিসেম্বরে গিয়ে বললাম যে আমি এই যে 200 টাকাটা তোমায় ফেরত দিচ্ছি, এই 200 টাকাটা ফেরত দিচ্ছি, এই 200 টাকাটা পার্টিকুলারলি ইন্ডিকেটিং যে আমি এপ্রিল মাসের ধারটা শোধ করতে চাই। তাহলে আমি যদি ইন্ডিকেট করে বলে দিই যে আমি ওই ধারটাই শোধ করতে চাই এবং তুমি সেটা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে কিন্তু ওই ধারটাই শোধ হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন অফ পেমেন্টের সেকশনে কি বলছে? where a debtor weighs several distinct debts to one person, যখন কোনো ঋণ গ্রহীতা একজন ঋণদাতার কাছ থেকে অনেকগুলো ঋণ নিয়ে রেখেছে, makes a payment to him, একটা পেমেন্ট করছে তাকে, either with express intimation or under circumstances implying that the payment is to be applied to the discharge of some particular debt. The payment is, if accepted, must be applied accordingly. মানে কি? either express intimation মানে বলে দিচ্ছি আমি এপ্রিল মাসেরটাই শোধ করছি, or under circumstances implying, আমি যখন ধারটা নিয়েছিলাম আমি বলেছিলাম যে আমি যদি এপ্রিল মাসের ধারটা শোধ করি তাহলে আমি সেই ধারটার সাথে একটা হলুদ রঙের চিরকুট দেব। তাহলে সেই হলুদ রঙের চিরকুটটা ইমপ্লাই করছে যে আমি এপ্রিল মাসের ধারটা শোধ করছি। আমি যদি জানুয়ারি মাসের ধারটা শোধ করি আমি একটা গোলাপি রঙের চিরকুট দেব, তাহলে সেই গোলাপি রঙের চিরকুটটা ইমপ্লাই করছে আমি জানুয়ারি মাসের ধারটাই শোধ করছি। তাহলে যদি এক্সপ্রেসলি বলে থাকি অর কোনো সিচুয়েশন ইমপ্লাই করে যে আমি ওই পার্টিকুলারটা শোধ করছি, তাহলে ইফ দ্য পেমেন্ট ইজ অ্যাকসেপ্টেড, এবং যদি তুই যে ঋণ গ্রহীতা বা যে ঋণদাতা সে যদি ঋণটা অ্যাকসেপ্ট করে নেয়, ডেটটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কিন্তু মাস্ট বি অ্যাপ্লাইড অ্যাকর্ডিংলি, মানে সেই এপ্রিলেরটাই বা জানুয়ারিরটাই শোধ হবে, যেটা আমি করতে চাইছি সেইটাই শোধ হবে। মানে আমি 200 টাকা দিলাম, তুই বলি না না তোমার এপ্রিলেরটা কেন শোধ হবে, তোমার তো জানুয়ারি ফেব্রুয়ারিগুলো বাকি আছে, তুমি আগে ওইগুলো শোধ হবে, তোমার এই 200 টাকাটা জানুয়ারিটা শোধ হবে না। আমি যদি বলে দিই আমি এপ্রিলেরটা শোধ করতে চাইছি তাহলে এপ্রিলেরটাই শোধ হবে। ঠিক আছে? ইলাস্ট্রেশন, A owes B among other debts 1000 rupees upon a promissory note which falls due on the 1st June. He owes B no other debt of that amount. On the 1st June, A pays B 1000 rupees. The payment is to be applied to the discharge of the promissory note. একটা প্রমিসারি নোটের মাধ্যমে A B এর কাছে 1000 টাকা পেত, যেটা 1st জুনে ডিউ হয়েছে। জুনের প্রথম দিনে A B কে 1000 টাকা দিল। সেই মুহূর্তে A B এর কাছে প্রমিসারি নোটের মাধ্যমে আর কোনো রকম ধার ছিল না, তাহলে এটা ইমপ্লাই করছে যে ও ওই ধারটাই শোধ করবে, পার্টিকুলারলি ওই ধারটাই শোধ করবে। প্রমিসারি নোট মানে কি? প্রমিসারি নোট মানে একটা টাকাও একটা প্রমিসারি নোট হতে পারে। নর্মালি প্রমিসারি নোট এর আগে আমি একবার বলেছি তোকে, তাও আবার বলছি। ধর আগেকার দিনে কোনো লোকের 2 আঁটি খড় আছে কিংবা 1 গোলা ধান আছে, তার দরকার 2টো শাড়ি, সে কি গোলা ভর্তি ধানটা নিয়ে যেতে পারবে শাড়ির দোকানে গিয়ে? 1 গোলা ধান দিতে পারবে? দিতে পারবে। তখন সে কি করলো, সে একটা প্রমিসারি নোটে লিখলো আই প্রমিস ইউ টু গিভ দিস গোলা ফুল অফ ধান। ঠিক আছে? তাহলে এই নোটটা তুমি রাখো, এই নোটটা রেখে তুমি আমার শাড়িগুলো দাও, তুমি যখন যাবে আমার কাছে আমি তোমার ধানগুলো দিয়ে দেবো। এবার যে শাড়িওয়ালা তার দরকার 2 কেজি কিংবা 2 বস্তা আলু, সে কি ওই ধানের গোলাটা তুলে এনে আলুওয়ালাকে দিতে পারবে? তার কাছে তো আর কিছু নেই। তাহলে ওই প্রমিসারি নোটটা গিয়ে ও আলুওয়ালাকে দিয়ে বললো যে এইটা হচ্ছে প্রমিসারি নোট, এই জায়গায় গেলে তুমি ওই 1 গোলা ধান পাবে, তুমি এই প্রমিসারি নোটটা নাও, আমাকে আলু দাও। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রমিসারি নোট। প্রমিসারি নোট আমাদের টাকাগুলো প্রমিসারি নোট, দেখবি টাকার ওপর গভর্নর সই করে দেয়। মানে কি, দেশে
এই এত মূল্যের সম্পদ গচ্ছিত আছে, তুমি এই যে টাকার যে নোটটা, আই প্রমিস ইউ টু গিভ 100 টাকা অ্যামাউন্টের জিনিস when you give this promissory note to me, টাকাতে যে অ্যামাউন্টটা লেখা আছে সেই অ্যামাউন্টের জিনিস তুমি পেতে পারো, কারণ ওটা প্রমিসারি নোট। গভর্নর প্রমিস করছে, রিজার্ভ ব্যাংকের গভর্নর সই করে প্রমিস করছে যে এই মূল্যের জিনিস এই প্রমিসারি নোটটা দিলে আমি তোমায় দেব। দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রমিসারি নোট। বোঝা গেছে? বেশ। সেকেন্ড ইলাস্ট্রেশন কি? A owes B among other debts the sum of 567 rupees. B writes to A and demands payment of this sum. A sends to B 567 rupees. This payment is to be applied to the discharge of the debt which B had demanded from. A B এর কাছে না, B A এর কাছে 567 টাকা পেত। B একে চিঠি লিখে বলল আমার ওই 567 টাকা ফেরত দাও। A 567 টাকা B কে দিল, তার মানে ওই পার্টিকুলার ডেটের জন্যই দিল, কারণ কি ও চিঠি লিখে ওটাই চেয়েছিল, আর তো কিছু চাইনি। তাহলে এটা ইমপ্লাই করছে যে ওই 567 টাকার ডেটটা শোধ হয়ে গেল। অ্যাপ্রোপ্রিয়েশন অফ পেমেন্টে ওই পার্টিকুলারটাই চাওয়া হয়েছিল, ওটাই দেওয়া হয়েছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন অফ পেমেন্ট, কোন ডেটটা ডিসচার্জ। Now coming to the section 60, application of payment where date to be discharged is not indicated. যখন কোন ডেটটা ডিসচার্জ করতে হবে সেটা ইন্ডিকেট করা নেই, তখন কোন ডেটটা ডিসচার্জ হবে। where the debtor has omitted to intimate and there are no other circumstances indicating to which date the payment is to be applied, the creditor may apply it as his discretion to any lawful debt actually due and payable to him from the debtor, whether its recovery or is not barred by the law in force for the time being as the limitation of suits. পুরো জিনিসটার মানে কি, যখন কোনো রকম ভাবে ইন্ডিকেট করা থাকছে না বা বলে দেয়া থাকছে না, তখন ঋণদাতা যদি বলে দিয়ে না থাকে, ডেটার যদি বলে দিয়ে না থাকে, তাহলে ক্রেডিটার তার নিজের ইচ্ছে মতো যেটা খুশি শোধ করতে পারে। ঠিক আছে? যদি না তাতে কোনো লিমিটেশন থাকে, যদি না বার্ড বাই ল থাকে যে কোনো পার্টিকুলার মামলার রায় বলে দিয়েছে যে এটা আগে শোধ করতে হবে, ওটা পরে শোধ করতে হবে, তাহলে সেটা বার্ড বাই ল হয়ে গেল। কিন্তু যদি কিছু না বলা থাকে, তাহলে যে ক্রেডিটার যে ধার নিয়েছে তার যেটা ইচ্ছে সে শোধ করতে পারে। দিস ইজ সেকশন 60। সেকশন 61 কি বলছে? অ্যাপ্লিকেশন অফ পেমেন্ট where neither party appropriates. Where neither party makes any appropriation, the payment shall be applied in discharge of the debts in order of time, whether they are or are not barred by the law in force for the time being as to the limitation of the suits. If the debts are of equal standing, the payment shall be applied in discharge of each proportionately. মানে ধর যেভাবে আগেরটা বললাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5 মাসে 5টা ধার নিয়েছি, তাহলে প্রথম যে ধারটা নিয়েছি আমি প্রথম সেটা চোকাবো, সেকেন্ড যে ধারটা নিয়েছি আমি সেকেন্ড সেটা চোকাবো, এইভাবে। কিংবা সব থেকে বেশি টাকা যেটাই নিয়েছি আমি সেটা আগে চোকাবো, সব থেকে কম টাকা যেটা নিয়েছি সেটা আমি লাস্টে চোকাবো, এইভাবে যে কোনো একটা ভাবে ধরে নিয়ে করতে পারি। যদি কিছু বলার না থাকে, ইদার পার্টি কেউই কিছু বলে দেয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা করা যেতে পারে।